আসসালামু আলাইকুম। সবাইকে ড্রিম কার আইটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের সুন্দর একটি জার্নি এখান থেকে শুরু করছি। আমাদের এই কোর্সটি প্রফেশনাল গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং কোর্সের মেন্টর হিসাবে আছি আমি মহসিন আহমেদ। প্রফেশনাল গ্রাফিক অ্যান্ড ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে কাজ করছি। আমরা যে স্কিলটা ডেভেলপ করব, আমাদের মূল টার্গেট হলো ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট। এর তো আমরা ফার্স্টে একটু ক্লিয়ার হয়ে নিই ডিজিটাল স্কিলটা মূলত কি সেটা নিয়ে। তো বাংলাদেশের ওয়েলথ টক্স নামের একটি এজেন্সি, তাদের মতে যে ইনকাম শুরু করার জন্য আমাদের কখনো তেমন কোনো ইনভেস্টমেন্ট বা মূলধন লাগবে না। যাদের কাছে টাকা আছে তাদের খুঁজতে হবে, তারপর তাদের সাথে এক্সচেঞ্জ করা যায় এমন স্কিল দিয়ে তার কাছ থেকে টাকা আমাদের করে নিতে হবে। এতেই আমরা ইনকাম বা আয় করতে পারবো। আর এটাই অনলাইন বিজনেসের মূল রহস্য। মনে রাখতে হবে, এক একটি প্রবলেম এক একটি বিজনেস ইন্ডাস্ট্রি। তো ওয়েলথ টক্স মূলত ডিজিটাল স্কিল সম্পর্কে বলছে এই ব্যাপারটা, যে আমরা যখনই ডিজিটাল স্কিল নিয়ে কোনো কিছু করতে যাব, সেক্ষেত্রে আমাদের খুব বড় কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না, যেটা অফলাইন বা রিয়েল বিজনেস করতে গেলে যেটা প্রয়োজন হয়। আমাদের এখানে এই স্কিলটাই মূল ফ্যাক্ট। আমরা যদি আমাদের স্কিল থাকে সেটা আমরা সেল করতে পারবো। এখন এই স্কিলটা কীরকম হবে, এখানে যে কথাটা বলছে এটা, যে যাদের কাছে টাকা আছে তাদের খুঁজতে হবে, এমনকি তাদের সাথে এক্সচেঞ্জ করা যায়। যেমন তাদের টাকা আছে, আমার কাছে স্কিল আছে, এই স্কিলটা তাদের প্রয়োজন হবে। এখন আমার সেই স্কিলটা যদি তাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তারা কি করবে, তাদের অর্থের বিনিময়ে বা টাকার বিনিময়ে আমার কাছ থেকে সেই স্কিলটা কিনে নেবে। যেহেতু কিনে নেবে, সেটা আমার জন্য ইনকাম সোর্স হয়ে দাঁড়াবে বা সেটা আমার আয় হিসাবে গণ্য হবে। আর এটাই কিন্তু মূলত অনলাইন আমাদের চারপাশে যত বিজনেস দেখি, মূল ব্যাপারটা কিন্তু এটা। আমার যদি কোনো একটা প্রোডাক্ট বা কোনো সার্ভিস প্রয়োজন হয়, আমরা কি করি, এটা যার কাছে আছে আমরা তারকে খোঁজ করি। হয়তো সে মার্কেটিং করে আমার সামনে চলে আসে বা আমরা তার সম্পর্কে জানতে পারি। হ্যাঁ, তো আমরা যখন কোনো একটি প্রবলেম সলিউশন নিয়ে আসব, তখন সেটা কি আমাদের জন্য একটি বিজনেস ইন্ডাস্ট্রি হিসাবে গণ্য হবে বা সুযোগ থাকবে। হ্যাঁ, দুনিয়াতে যত বিজনেস আছে সেগুলো কি করতেছে, কোনো না কোনো প্রবলেমের সলিউশন করতেছে। তো এই জন্য লাস্টের যে কথাটা, যে মনে রাখতে হবে কি, এক একটি প্রবলেম এক একটি বিজনেস ইন্ডাস্ট্রি। সেটা যে কোনো ধরনের হোক, যে কোনো বিষয় নিয়ে হোক, যে কোনো স্কিল নিয়ে হোক। তো আমাদের ডিজিটাল স্কিলের বিভিন্ন যে জনপ্রিয় মাধ্যমগুলো আছে এখন, যেগুলো জনপ্রিয় হিসেবে প্রতিষ্ঠিত বলা যায়, এর মধ্যে অন্যতম হলো গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, গেমস ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং। এছাড়া এমন আরও অনেক সেক্টর আছে যেগুলো ডিজিটাল স্কিলের মধ্যে পড়ে। হ্যাঁ, তো ডিজিটাল স্কিলের ক্ষেত্রে যে ব্যাপারগুলো হয়, আমরা ভার্চুয়াল কোনো একটা মাধ্যম ব্যবহার করে বা ইন্টারনেট ব্যবহার করে কোনো একটি মাধ্যমে আমরা কি করব, এই স্কিলটা আমরা অনলাইনে দিতে পারবো, অনলাইনে সার্ভিসটা দিতে পারবো। এটা অফলাইনেও আমরা এই স্কিলটা সেল করা যায়। আমরা যদি চাই যে আমরা কোনো একটা স্কিল ডেভেলপ করলাম বা নিজের বিজনেস দিলাম, অথবা আমরা এটা বাংলাদেশি ক্লায়েন্টের জন্য এটাকে সেল করলাম, সেটাও সম্ভব। ফ্রিল্যান্সিং বা এই জাতীয় ব্যাপারগুলো নিয়ে চিন্তা করি, তখন আমাদের মেইন টার্গেট থাকে আলটিমেটলি এটা ডিজিটাল মাধ্যমে সেল করা। তো এই যে স্কিলগুলো, এইগুলো আমাদের জনপ্রিয় স্কিল। তো আমরা মূলত যেহেতু গ্রাফিক ডিজাইনের উপর আমরা এই কোর্সে জয়েন করেছি শেখার জন্য, ডিজিটাল গ্রাফিক ডিজাইনের উপর স্কিল ডেভেলপমেন্টের জন্য। সো আমরা গ্রাফিক ডিজাইনের সম্পর্কে ইন ডেপথে জানার চেষ্টা করব। তো আমরা দেখি পরের স্লাইড। আচ্ছা, গ্রাফিক ডিজাইন কি? তো আমরা গ্রাফিক ডিজাইন, এখানে মূলত দুইটা ওয়ার্ড। আমরা দুইটা ওয়ার্ডকে যদি আলাদাভাবে দেখে আসি, সেক্ষেত্রে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো ফার্স্টে আমরা দেখব গ্রাফিক কি। তো গ্রাফিক হলো দৃশ্যমান বিষয়বস্তু, যেটি আর্ট, কল্পনা এবং অভিব্যক্তি বা প্রকাশ দ্বারা গঠিত। মূল যে ব্যাপারটা কি, আমরা মূলত চাক্ষুষ বা চোখের সামনে যেসব বিষয়গুলো দেখি, সেই বিষয়গুলাই আমরা ধরতে পারি যেগুলো আর্ট
বা যেগুলা অঙ্কন হতে পারে, খোদাই হতে পারে, এই জাতীয় বিষয়গুলো, হ্যাঁ, যেগুলা কি করছে যে আর্ট, কল্পনা এবং অভিব্যক্তি, হ্যাঁ, এগুলো দ্বারা গঠিত হয়, সেই বিষয়গুলোই মূলত হলো গ্রাফিক। উদাহরণস্বরূপ বলা যায় অঙ্কন করা, দ্যাট মিনস হলো আর্ট করা, খোদাই করা, নকশা বা লেখনী গ্রাফিকের অন্তর্ভুক্ত। যখন কোনো কাল্পনিক আর্টকে আমরা একটি ক্রাইস্টাল সারফেসে, মানে কি, আমি কোনো কেউ যদি কোনো একটা কাল্পনিক আর্ট, সে কি করলো, একটা কল্পনা করলো, সেটাকে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের উপরে বিভিন্ন লাইন, শেপ, টেক্সচার, টেক্সট, হ্যাঁ, ইত্যাদি, টাইপোগ্রাফি ইত্যাদির মাধ্যমে প্রকাশ করলো, তখন প্রকাশিত শিল্পটাকে গ্রাফিক বলা হবে। মূল ব্যাপারটা কি, যে আমি কোনো একটা বিষয়ে কল্পনা করলাম, চিন্তা করলাম, সেটাকে আমি কি করলাম, কোনো একটা ব্যাকগ্রাউন্ডের উপরে আর্টের মাধ্যমে প্রকাশ করলাম, তখন এই যে যে প্রকাশিত শিল্পটা হবে সেটা হবে গ্রাফিক। তাহলে ডিজাইনটা কি? ডিজাইন হলো কোনো কিছু সৃষ্টি করার পূর্বে তার কার্যাবলী এবং চেহারা, তার লোক কীরকম হবে সেটি ঠিক করা। অর্থাৎ ডিজাইন হলো সমস্যা সমাধান, চিন্তা ও বাস্তবতায় তিনটির সমন্বয়। মূলত কি আমরা যেটা দেখছিলাম যে গ্রাফিক সম্পর্কে, যে আমরা কোনো একটা কাল্পনিক আর্টকে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের উপরে বিভিন্ন ডিজাইন এলিমেন্টসের মাধ্যমে প্রকাশ করব, তখন যে প্রকাশিত শিল্পটা হবে সেটাকে বলা হবে গ্রাফিক। আর এটা করতে যাইয়া যেই চিন্তা ভাবনাটা লাগবে, এমনকি সেটার জন্য আমাদের সমস্যা সমাধানের যে ব্যাপারটা, এমনকি সেটা প্র্যাকটিক্যাল যে ব্যাপারটা থাকবে, যে সেটা অবশ্যই প্র্যাকটিক্যাল হবে। যে ডিজাইন হলো কোনো কিছু সৃষ্টি করার পূর্বে তার কার্যাবলী এবং চেহারা, হ্যাঁ, ওই যে আমরা যে গ্রাফিকটা ক্রিয়েট করব সেটা মূলত কীরকম হবে, সেটা দেখতে কেমন হবে, সেটার কাজ কি কি হবে বা কার্যাবলী কি হবে, হ্যাঁ, সেই বিষয়গুলো ঠিক করা। অর্থাৎ ডিজাইন হলো সমস্যা সমাধান, চিন্তা ও বাস্তবতা, এই তিনটির সমন্বয়। মানে মূলত হলো আমরা যে গ্রাফিকটা ক্রিয়েট করব সেটার কি সলিউশন করবে, এটা তার কার্যাবলী কি হবে, সেটা কার্যাবলী কি হবে, সেটা দেখতে কেমন হবে, এই বিষয়গুলো ঠিক করাই মূলত ডিজাইনের কাজ। হ্যাঁ, এটা হলো ডিজাইন। তো আমরা যদি দুটো একত্রে গ্রাফিক ডিজাইনটা কি তাহলে দাঁড়ায়, যে সংক্ষেপে গ্রাফিক ডিজাইন হলো কোনো সুনির্দিষ্ট কাজের জন্য একটি সৃজনশীল প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো তথ্যকে সংগঠিত করে পরিবেশন করা। আমরা গ্রাফিক দেখলাম, ডিজাইন দেখলাম, এখন এই বিষয়টাই যখন আমরা একত্রে দেখতেছি কি, আমরা কোনো একটা সুনির্দিষ্ট কাজ করব বা সুনির্দিষ্ট কোনো একটা বিষয় আমরা বা কারোর জন্য এটা ডিজাইন করবো আর কি মূলত। তো সেক্ষেত্রে হলো একটি সৃজনশীল প্রক্রিয়ার মধ্যে দিয়ে কোনো একটা তথ্যকে সংগঠিত করা, এমন কোনো একটা তথ্য বা কোনো একটা মেসেজ, কোনো একটা ইনফরমেশন আমি যদি এটার অডিয়েন্স বা এটার কোনো একটা জন্য পরিবেশন করতে চাই, প্রেজেন্ট করতে চাই, সেটাকে আমরা সৃজনশীলতার মধ্যে দিয়ে যদি এটাকে পরিবেশন করি, তখন এই যে প্রসেসটা সেটাই মূলত হবে গ্রাফিক ডিজাইন। মূলত কি দাঁড়াইতেছে তাহলে, বস্তুত গ্রাফিক ডিজাইন হলো একটি মননশীল প্রক্রিয়া। তো মননশীল প্রক্রিয়া কি মূলত, এটা কি মানসিক বা মেন্টাল যে বিষয়টা আমাদের মানসিকতার সাথে জড়িত, যেটা মনের সাথে জড়িত, মননশীল একটা প্রক্রিয়া। হ্যাঁ, যেটা মানে প্রসেস করতে কি লাগবে, আমাদের মনের স্পর্শ বা মনের থিঙ্কিং লাগবে, বা মনের সাথে যুক্ত এটা, যে প্রক্রিয়ায় একজন গ্রাফিক ডিজাইনার বিভিন্ন ভিজুয়াল এলিমেন্টস, এখন ভিজুয়াল এলিমেন্টস কোনগুলো, যেগুলো আমরা ডিজাইনের মধ্যে দেখতে পাই, হ্যাঁ, সেটা ব্যাকগ্রাউন্ডের কালার থেকে শুরু করে টেক্সট হতে পারে, ইমেজ, হ্যাঁ, যেখানে এখানে ভিজুয়াল এলিমেন্টসের মধ্যে উল্লেখ করা আছে লাইন, কালার, টেক্সচার, ফর্ম, টেক্সট, ওয়ার্ডগুলো নতুন মনে হলো, আমরা এগুলো আস্তে আস্তে এগুলো আমাদের কাজের সাথে অভ্যস্ততা চলে আসবে। তো যে মূলত কি দাঁড়াইতেছে তাহলে, যে প্রক্রিয়া একজন গ্রাফিক ডিজাইনার বিভিন্ন ভিজুয়াল এলিমেন্টস, লাইন, কালার, টেক্সচার, ফর্ম, টেক্সট ইত্যাদি দ্বারা তার চিন্তা ও মননশীলতার বহিঃপ্রকাশ ঘটায়, অথবা এর দর্শক বা অডিয়েন্সকে অর্থবহ মেসেজ দিয়ে থাকে, অথবা বিভিন্ন সমস্যার সমাধান তুলে ধরে।
কি দাঁড়ালো তাহলে, যে গ্রাফিক ডিজাইন হলো একটি মননশীল প্রক্রিয়া। হ্যাঁ, তো যে প্রক্রিয়ায় একজন গ্রাফিক ডিজাইনার কি করবে, সে বিভিন্ন ভিজুয়াল এলিমেন্টস, হ্যাঁ, যেমন লাইন, কালার, টেক্সট, ফর্ম টেক্সট ইত্যাদি দ্বারা তার চিন্তা ও মননশীল প্রকাশ ঘটাবে, অথবা এর দর্শক বা অডিয়েন্সকে অর্থবহ মেসেজ দিবে, অথবা বিভিন্ন সমস্যার সমাধান তুলে ধরবে। মূলত কি দাঁড়াইতেছে, যে আমি যদি আমার কোনো একটা নির্দিষ্ট দর্শক বা অডিয়েন্সের কাছে কোনো একটা মেসেজ বা কোনো একটা সমস্যার সমাধান তুলে ধরতে চাই, সেটার জন্য আমি যদি কোনো ভিজুয়াল এলিমেন্টস ব্যবহার করি, কোনো একটা মাধ্যমে যদি সেটাকে তাদেরকে বোঝাতে চাই, এটার জন্য আমার যেসব একটা সৃজনশীল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, হ্যাঁ, বা যে প্রক্রিয়াটা ফলো করতে হবে, বা যে প্রক্রিয়া ফলো করে আমাকে এই কাজটা শেষ করতে হবে, সেটাই মূলত কি গ্রাফিক ডিজাইন। আমরা যেটা গ্রাফিক এবং ডিজাইনের যে বিষয়টা দেখলাম, সেই বিষয়টাই আমরা যখন কি করব, কোনো একটা সমস্যার সমাধান তুলে ধরব, অথবা কোনো একটা মেসেজ কোনো একটা নির্দিষ্ট দর্শক জন্য তুলে ধরব, পরিবেশন করব, সেটা পরিবেশনের জন্য আমরা কি করব, বিভিন্ন ভিজুয়াল এলিমেন্টস। এখন ভিজুয়াল কি, আমরা কোনো একটা ডিজাইনে যেসব বিষয়গুলো দেখি, দৃশ্যমান যেসব বিষয় থাকে, যেসব বিষয় দেখে আমরা কোনো একটা বিষয় বুঝতে পারি, সেই বিষয়গুলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসবো, তাহলে আমরা আরও বুঝবো। একটু দেখে আসি। যেমন সেটা কি হতে পারে, যেমন আমি আমার ওয়েবসাইটে ডিমকার আইটি, এটা হলো কি আমাদের লোগো। এখন কেউ যখনই আমাদের এই লোগোটা দেখবে, বা আমি যখন এই লোগোটা ডিজাইন করেছি, আমি আমার বা যে মননশীলতার যে বিষয়টা, যে আমার চিন্তা বা আমার কল্পনাতে কি ছিল, আমি আমার আইটি প্রতিষ্ঠানের জন্য একটা ডিজাইন করব, সেটা টেক্সট, শেপ, অন্যান্য বিভিন্ন এলিমেন্টস ইউজ করে হতে পারে, অথবা কোনো নির্দিষ্ট মাধ্যমে হতে পারে, যে এটা দিয়ে আমি কি করতে চাইছি, যারা ড্রিমকেয়ার আইটির সাথে যুক্ত হবে তারা যেন এই লোগোটা দেখলে বুঝতে পারে এটা ড্রিমকেয়ার আইটির লোগো, বা এটা অন্য কোনো একটা কোম্পানির লোগো। ওই কোম্পানিকে এই যে ডিজাইনটা, লোগো ডিজাইনটা, এটা কি করতেছে, ওই কোম্পানিকে রিপ্রেজেন্ট করতেছে। যেমন আমরা বাংলাদেশের টপ কিছু ব্র্যান্ডের লোগো আমরা এখানে দেখি, যেমন প্যারাশুট, কুমারিকা, জুই, স্যাভলন, ডেটল, তাজা, মির্জাপুর, হ্যাঁ, সেলন, পোলার। এগুলো দেখলে আমরা কি বলতেছি বা কি বুঝতেছি, এটা ওই নির্দিষ্ট কোম্পানিকে বুঝতে পারতেছি এই নির্দিষ্ট ডিজাইনের মাধ্যমে। যখন এগুলোর দিকে তাকাচ্ছি, তখন আমরা এগুলো যে ব্র্যান্ডটা, বা প্রাণফ্রুটো, লাইফবয়, স্যাভলন, প্রত্যেকটা বিকাশ, হ্যাঁ, কি করতেছে, ওই ওদের নিজস্ব কোম্পানিকে রিপ্রেজেন্ট করতেছে, বা আমরা যেই অডিয়েন্স বা দর্শক হিসাবে যারা এটা দেখতেছি, তাদের সাথে কোম্পানির একটা কানেক্টিভিটি, একটা মেসেজ আদান প্রদান করতেছে, একটা মেসেজ শো করতেছে আমাদের। যখন আমরা এটার দিকে দেখছি, তখন এটা কি, এটা বিকাশের লোগো, এটা রকেটের লোগো, এটা নগদের লোগো, এটা এমআই, হ্যাঁ, নকিয়া, স্যামসাং। এখানে শুধু টেক্সট, বাট এটা কি স্যামসাং কোম্পানিকে রিপ্রেজেন্ট করতেছে। আবার যদি একইভাবে দেখি, যে প্রাণ কোম্পানি যখন তাদের কোনো একটি প্রোডাক্ট তৈরি করার পরে সেটাকে কাস্টমারের সাথে লিঙ্ক করতে চাচ্ছে, এই প্রোডাক্টটা সম্পর্কে কাস্টমারকে জানাতে চাচ্ছে, সেটার জন্য তারা কি করলো, যেমন প্রাণ লাচ্ছি। এখন লাচ্ছি যখন প্রোডাকশন হইলো, এটা যদি কাস্টমারকে তারা না জানাতে পারে, তখন কিন্তু প্রোডাক্টটা কাস্টমার জানবে না, কাস্টমার কিনবে না, কাস্টমারের সাথে এটা তৈরি করতে হবে। তো কাস্টমারকে কোনো একটা, এখানে যেটা আমরা দেখছিলাম, যে গ্রাফিক ডিজাইনের বিভিন্ন ভিজুয়াল এলিমেন্টস দ্বারা তার চিন্তা মননশীলতার বহিঃপ্রকাশ ঘটায়, অথবা এর দর্শক বা অডিয়েন্সকে অর্থবহ মেসেজ দিয়ে থাকে, বা বিভিন্ন সমস্যার সমাধান তুলে ধরে। এখন প্রাণ কোম্পানি যখন প্রাণ লাচ্ছি তৈরি করলো, তখন তাদের সমস্যা কি হলো, এটা কাস্টমারকে জানাতে হবে। তাহলে কি করতে হবে, তারা মার্কেটিংয়ের বিভিন্ন ওয়ে ফলো করতে পারে। হ্যাঁ, এরকম ব্যানার, এখন মার্কেটিং করতে হলে সে হয়তো ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে
হেঁটে হেঁটে এটা করতে পারবে না, করলেও সেটা পরিধি খুব কম হবে। এটার জন্য সে কি করবে, বিভিন্ন জায়গাতে হয়তো ব্যানারগুলো লাগিয়ে আসবে। মানুষ একবার দেখলে কোনো একটা বিষয় হয়তো করবে না, কিন্তু যখন বিভিন্ন জায়গায় ব্যানার, লিফলেট, হ্যাঁ, ফেস্টুন এই বিষয়গুলো দেখবে, বা বিভিন্ন জায়গায় ব্র্যান্ডিং দেখবে এটা নিয়ে, এমনকি এমন সুন্দর কিছু টেক্সট সে দেখবে, তখন এটার সাথে সে রিলেট করতে পারবে। এখন তাহলে ওই যে যে ভিজুয়াল এলিমেন্টসগুলোর কথা বললাম, এটা একটা ব্যানার ডিজাইন। এই ব্যানারে ভিজুয়াল এলিমেন্টস কোনগুলো, এই যে যেই এলিমেন্টস একটা, ইমেজ একটা, টেক্সট আছে, প্রাণের লোগো আছে, ওই লাচ্ছির যে প্যাকেজিংটা সেটা আছে, তারপর এখানে দুইটা ফ্লেভারের সমন্বয়ের যে বিষয়টা সেটা আছে। তো এগুলো হলো মূলত ভিজুয়াল এলিমেন্টস। আমরা এটা যখন ডিজাইনার সে কী করছে, তার মননশীলতা বা তার চিন্তা ইউজ করে, হ্যাঁ, বিভিন্ন ভিজুয়াল এলিমেন্টস ইউজ করছে। এমনকি আমরা যখন এটা দেখছি আমাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছে। আরেকটা ব্যানার যদি দেখি, এমন ঝালাময়ী স্বাদ, বাকি সব ঝালবাদ, ভালো একটা ছন্দ মিলেই একটা টেক্সট দিছে, সাথে প্যাকেজিং, একটা ইমেজ, সাথে কি যেহেতু ব্যাপারটা প্রাণ ঝাল চানাচুর, সে কি করছে, এই রিলেটেড একটা ভিজুয়াল কিছু এলিমেন্টস ইউজ করছে, যাতে এটা কি যে কেউ এটার সাথে রিলেট করতে পারে। হ্যাঁ, তো যা যা তা ঝাল। তো এটা হলো মূলত কি, ভিজুয়াল এলিমেন্টস। এটার মধ্যে আমাদের বিভিন্ন ভিজুয়াল এলিমেন্টস প্রদান করে আমাদের, বা এটার যে অডিয়েন্স যারা এটাকে দেখবে, যে দর্শকগুলা, তাদের সাথে একটা মেসেজের কানেকশন তৈরি করছে। সে কি করলো, কোনো একটা প্রাণ কোম্পানি এর অডিয়েন্সকে একটা মেসেজ প্রদান করলো ডিজাইনার বিভিন্ন ভিজুয়াল এলিমেন্টসগুলোর মাধ্যমে, এটা তুলে ধরছে। সো এটা তাহলে গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়ে। এখন সবসময় কি এরকম হতে পারে না। যেমন আমরা রাস্তাঘাটে যেসব সাইনগুলো দেখি, এগুলো কিন্তু শুধুমাত্র আইকন থাকে, সিম্বলিক আইকন। যখন আমরা এরকম আইকনগুলো দেখি, আমরা কিন্তু, হ্যাঁ, যে ডানে বাঁক, শুধু সিগন্যাল দেখলে এটা আমাদের সাথে শুধু এই আইকনটা আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে, এই আইকনটা একটা মেসেজ দিচ্ছে, এই আইকনটা একটা মেসেজ দিচ্ছে, এই আইকনটা একটা মেসেজ দিচ্ছে। এখানে কিন্তু শুধু আইকন ব্যবহার হচ্ছে, নাথিং এলস। অন্য কিছু প্রয়োজন না হইলেও শুধু আইকনটা দেখলে আমরা বুঝতে পারি যে এখানে একটা গতিরোধক আছে, এদিকে ডানে মোড়, হ্যাঁ, এই জাতীয় বিষয়গুলো কিন্তু আপনাদেরকে একটা সিগন্যাল দেয়। তো এই বিষয়গুলো তখন কি গ্রাফিক ডিজাইনের অন্তর্ভুক্ত হবে। গ্রাফিক ডিজাইন এই যে যে ব্যাপারটা, যে এই দর্শক বা অডিয়েন্সকে অর্থবহ মেসেজ দিয়ে থাকবে। এখন ওইটা দেখে যদি আমি কোনো একটা বিষয়ের সাথে আমি রিলেট করতে পারি, কোনো একটা মেসেজ আমি পাই, তখনই এটাকে গ্রাফিক ডিজাইন বলা হবে। আর এজন্যই গ্রাফিক ডিজাইনকে বলা হয় আর্ট অফ কমিউনিকেশন। এর মাধ্যমে ব্যাপারটা থাকবে সেটা হলো কমিউনিকেশন। তো আমরা বুঝলাম। এরপরের যে বিষয়টা, প্রয়োজনীয় সফটওয়্যার। আমরা এই গ্রাফিক ডিজাইন শেখার জন্য আমাদের কোর্সে আমরা দুইটা সফটওয়্যার শিখব। একটা হলো ফটোশপ, আরেকটা হলো ইলাস্ট্রেটর। তো এই দুইটা সফটওয়্যার সম্পর্কে আমরা যেহেতু শিখবো, আমরা একটু বেসিকটা একটু দেখে আসি। ফার্স্টে আমরা সার্চ করলাম অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই দুইটা সফটওয়্যার আমরা শিখব। তো অ্যাডোব ফটোশপ সম্পর্কে যদি আমরা একটু দেখে আসি, আমরা যেখানে ছিলাম, যে আমরা নয়নের ইমেজ দেখতেছিলাম, তো ওর ইমেজটা আমি যে সাইজে এখানে বসাইছি ব্যানারে, সেখানে উইথ আছে 840 পিক্সেল। এই যে এখানে কিন্তু পিক্সেল দেয়া, এখানে আমরা অন্যান্য পার্সেন্ট বাই দেওয়া যায়। 840 পিক্সেল, হাইট আছে 870 পিক্সেল। এটা আমরা দেখলাম। এখন এই পিক্সেলটা মূলত কোথায়, তাহলে আমরা তো নয়নকে দেখতেছি, হ্যাঁ। তো এটা যদি এখন জুম করি, জুম, এই যে দেখো এখানে হলো নর্মাল ভিউ, যেটা 100% আমরা যদি করি, এটা হলো 101%। এই যে এটা হলো 100%, এটা হলো নর্মাল ভিউ বা নর্মাল লুক। এখন এটাকে যদি আমি জুম করি, এখানে পার্সেন্টটা বাড়তেছে 121%। আরও জুম করি, আরও জুম করি, দেখো এবার কত পার্সেন্ট করছি, 3200%। এবার আমরা একটু নয়নকে দেখি, অথবা আরেকটু ছোট করেই দেখি। দেখো এখন কিন্তু এই ডট ডটগুলো বোঝা যায়। নয়ন আবার মাইন্ড করো না কিন্তু। দেখো এখন আমরা কিন্তু
ওর না তো মানে তো আমাদের এখান থেকে একজনরে দেখাইলে কি বিষয়গুলো আরো ভালো বোঝা যাবে, এই জন্য হলো তোমার আনা যে দেখো, এটা কিন্তু আমরা দূর থেকে যখন দেখি এটা কি ওর ফেস বা ঠোঁট, স্বাভাবিক লুক। কিন্তু যখন আমরা এটাকে জুম করে দেখতে গেলাম কি হইতেছে, শুধুমাত্র এগুলো পিক্সেলের সমষ্টি, এমনকি এক একটা পিক্সেল এক এক কালারের সমন্বয় কইরা সে একটা, যখন আমরা এটা এই যে জুমটা কমাইতেছি, সে কি করতেছে আস্তে আস্তে এই যে একটা ইমেজ হয়ে গেল। এখন তাহলে পিক্সেল মূলত কোনটা? এই যে পিক্সেল, দেখো এবার এগুলো কিন্তু পিক্সেল, এমনকি এক একটা পিক্সেল কিন্তু এক এক কালারের, দেখছো? এখান থেকে পিক্সেলগুলো সাদা, যার কারণে কিছু দেখা দিতেছে না। যখনই আমরা কোনো ফেস বা কোনো একটা কিছু দেখতে যাই তখন কি দেখছো পিক্সেলগুলো। এখন কারো যদি এই পিক্সেলটা দেখে যে এটা কি, সে কি বলবে? কিন্তু যখন আমরা এরকম সমষ্টিগুলো দেখি, সেটা আমরা ব্যানার দেখি, লোগো দেখি, যাই দেখি, আমরা কি আলটিমেটলি একটা আউটপুট দেখি। এখন দেখো, রাস্টার বলবো কখন? এটাকে যখন আমরা জুম করতেছি, হ্যাঁ, তখন কি পিক্সেলগুলো দেখা যাইতেছে। আমাদের ইমেজ সাইজ যা ছিল এর অতিরিক্ত যখনই সাইজ হয়ে যাবে, 100% ভিউ থেকে বেশি হবে, যেমন এই যে এটা 100% ভিউ, এটাকে যখনই আমরা এর থেকে বেশি করতে যাব, দেখো এখন 1200%, 1600%, 3200%-এ যখন দেখতেছি, তখন এটাকে আমাকে এটার যে পিক্সেলটা সেটা শো করবে। কিন্তু যখন আমি 100% দেখব, এটা কিন্তু একটা ফেস বা একটা ইমেজ। সেম ওয়েতে এই যে এটা, দেখো এটা কি, এটা হলো 100%, এই যে এখানে 100%, এবার এটাকে জুম করি, পিক্সেল। পিক্সেল। এখন এই জিনিসটাই যখন আমরা ইলাস্ট্রেটরে নিলাম, দেখো এখানেও একটা ম্যাপ প্রয়োজনে ড্র করি। জাপানের পতাকা হয়ে যাবে সাদা নীলে, হ্যাঁ। এখন এখানেও কিন্তু আমি পতাকার মতোই একটা নিলাম। এখন এটাকে দেখে একটু জুম করে দেখো এবার আমাদের নর্মাল ভিউ 100%, এই যে এখানে পার্সেন্ট দেখাইতেছে নিচের দিকে, দেখা যায়? হয়তো স্ক্রিন ছোট হলে দেখবা না, এখানে পার্সেন্টটা দেখাবে আমাদের এই সফটওয়্যারের এই নিচের দিকে 100%। এখন আমি কি করব, এটাকে জুম করব কন্ট্রোল প্লাস দিয়ে, জুম। এখান থেকে আনতে পারি, কি স্টকটা থাকুক, কন্ট্রোল প্লাস। এবার জুম করতেছি। আমরা ফটোশপে কি করছিলাম 3200%, এবার আমি ইলাস্ট্রেটরে 3200% করি, 1600%, 3200%, 2400%, 3200%। এবার দেখি কি দেখাইতেছে, আবার আমাকে পিক্সেল দেখাইতেছে, পিক্সেল দেখায়। না, না। পিক্সেল এবার দেখতেছি। মানে এর থেকেও জুম করি, 4800%, 6400%। আমি ফটোশপে 3200% করছিলাম, তাতেই আমার কি পিক্সেলগুলো দৃশ্যমান হয়ে গেছিল। এখানে কত পার্সেন্ট? 2020, 3200 ম্যাক্সিমাম। আর আমি যখন ইলাস্ট্রেটরে কি করলাম 6400% করলাম, বাট আমার পিক্সেল দেখা যাইতেছে না, পিক্সেল গেল কোথায়? এই ব্যাপারটাই ওই যে যে আমরা দেখলাম ফটোশপ ইলাস্ট্রেটর, এই ফটোশপ হলো রাস্টার গ্রাফিক্স। রাস্টার গ্রাফিক্স কি তাহলে? এখানে যেই সাইজ নেওয়া হবে, রাস্টার গ্রাফিক্সে আমরা যেই সাইজটা নিয়ে কাজ করব, এটার যে নর্মাল ভিউটা থাকবে এর থেকে বেশি যখন এটাকে বড় করা হবে, তখন এটাকে পিক্সেলগুলো পিক্সেলাইজড হয়ে যাবে। এটা হলো রাস্টার গ্রাফিক্স। ভেক্টর গ্রাফিক্স তাহলে কি তার বিপরীতটা। এটাকে আমরা আরেকটু রেড করে দেই, দেশীয় পতাকা। এখন এটাকে আমি কি করলাম, দেখো যত জুম করি, এটা শুধু 3264%, আরো বেশি যত জুম করি আমাদের ইচ্ছে মতো, এটা কখনোই পিক্সেলাইজড হবে না। এটার পিক্সেলগুলো কখনোই হবে না। এটা কি কি করবে ভেক্টর গ্রাফিক্সে, এটা যতটুকু বড় হবে এটার যে পিক্সেলগুলো সে অটোমেটিক্যালি বড় করে নেবে।
যেমন আমরা যদি একটা লোগো ডিজাইন করি, এখন একটা লোগো ডিজাইন কোম্পানির যদি ভিজিটিং কার্ড করে, বিজনেস কার্ড করে, সেখানে ইউজ হয়। আবার কোথায় ইউজ হয়? কোম্পানি যদি বড় একটা বিলবোর্ড করে বিশাল আকারের, সেখানেও তো ইউজ হয়। অথবা আমি যদি একটা ওয়েবসাইট করি বা একটা অ্যাপ করি, একটা অ্যাপে যেই লোগোটার সাইজ থাকে, একটা বিলবোর্ডের সাইজ কি সেম থাকে? বিলবোর্ডের সাইজ তো অনেক বড় হয়। অনেক বড় হয়। এখন আমি যদি কোনো একটা লোগো যেমন এখানে করলাম, যে মনে করো একটা ওয়েবসাইটের লোগো সাধারণত 250 বাই 80 এরকম, মানে 300 পিক্সেলের মধ্যে থাকে। মানে একটা এসে যদি আমি ওয়েবসাইটের লোগো বসাইতে চাই, সেটা আমি ধরলাম যে 300 বাই 90 বা এরকম ইসের কাছাকাছি হয়। আমরা যদি ওয়েবসাইটে ঢুকি, লোগোটা কিন্তু এর থেকে বেশি থাকে না, এই কোনায় থাকে, অথবা যে কোনো একটা কোনায় থাকবে না। যেমন আমি যদি আমার ওয়েবসাইটের কাজ এখনো যদিও শেষ হয় নাই, একটু প্র্যাকটিক্যাল দেখি। অনেক কথাবার্তা বলা প্রথম কয়েকটা ক্লাসে। এটা হলো আমার ওয়েবসাইটটা, ডেভেলপমেন্ট পর্যায়ে আছে। নেট মনে হয় স্লো। এই যেমন একটা লোগো। এখন এটা আমার ওয়েবসাইট দেখে আমি বড় স্ক্রিনে দেখতেছি, এটা একটু বড় মনে হইতেছে। এটা যদি অ্যাপ থেকে দেখি আরো ছোট মনে হবে। এখন এই আমার এই যে যদি কোনো একটা বিলবোর্ড আমি ইসে করতে যাই, বিলবোর্ড বিলবোর্ড আমি লোগোটা ব্যবহার করতে যাই, তখন কি? যেমন আমি ধরলাম যে ওই সাইজটা আর এই সাইজটা ধরলাম একরকম। এখন এটা আমি মনে করো লোগো বসাই, ভেক্টর, কপি, মানে স্ক্রিনশট নিয়ে নিয়ে যাই। এটা আমি ধরলাম আমার বিজনেসের লোগো, যেটা ওয়েবসাইটে আমি ব্যবহার করতেছি এই সাইডে। এখন এই সাইজটা যদি আমি বড় করতে যাই বিলবোর্ডের জন্য, কি হবে ব্যাপারটা? কিছু বোঝা যাবে না, একেবারে কিছুই বোঝা ফেটে যাবে যাবে। না, হ্যাঁ, কোয়ালিটি লস করবে। এই জন্য কি আমরা লোগো ডিজাইন বা যেসব ডিজাইন আমাদের ইন ফিউচারে বড় করার প্রয়োজন হয়, এমনকি কোয়ালিটি ভালো প্রয়োজন হয়, সেসব ডিজাইন আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে করি। আর যেগুলো সাধারণত এরকম যে একটা ইমেজ ইমেজ বড়, যেমন একটা আমরা ফটোশপে যেসব ইমেজ রিটাচিং করি, ইমেজ সৌন্দর্য বর্ধন, যেগুলা ইমেজ রিটাচিং, এই যে যে ইমেজটা, হ্যাঁ, এখন এই ধরনের ইমেজ বা সৌন্দর্য বর্ধনের জন্য কি লাগবে? আমার কিন্তু ইমেজ সাইজটা কত আছে সেটা ম্যাটার না। ইমেজ যা সাইজ থাকবে ওইটাকে আমরা মানে অ্যাডজাস্টমেন্ট করব, ওইটাকে আরো রিটাচ করব, রিটাচিং করব। এই জন্য কিন্তু এটা কি এমন না যে এখন হলো 2000 পিক্সেল আছে, এটাকে আমার ইন ফিউচারে 50,000 পিক্সেল প্রয়োজন হইতে পারে। হ্যাঁ, এই জাতীয় কাজগুলা যেটা আমাদের রাস্টার গ্রাফিক্স, সেক্ষেত্রে যদি আমার ইন ফিউচারে এরকম সাইজের ম্যাটার না থাকে, বড় করার বিষয় না থাকে, তখন আমরা সেটাকে ফটোশপে করি। ইলাস্ট্রেটর করি কি, এই যে ভেক্টর বেস যেগুলো, হ্যাঁ, এই জন্য বলতেছি কি অ্যাডোব ইলাস্ট্রেটর ইজ এ ভেক্টর গ্রাফিক্স এডিটর অ্যান্ড ডিজাইন প্রোগ্রাম ডেভেলপড অ্যান্ড মার্কেটেড বাই অ্যাডোব ইনকর্পোরেশন। দুইটাই কিন্তু অ্যাডোবের প্রোডাক্ট। হ্যাঁ, অরিজিনাল ডিজাইন ফর দ্য অ্যাপল ম্যাকিনটস ডেভেলপমেন্ট, এই আর কি 1985 সালে অ্যাডোব ইলাস্ট্রেটর হলো 1985 সালে রান করে। Illustrator began in 1985 along with Creative Cloud. Illustrator CC was released. এই যে এখানে যেমন আছে ওর অরিজিনালি অথর, ডেভেলপার, ইনিশিয়াল রিলিজ ডেট মার্চ 19। এটা কিন্তু মানে আইকিউ হিসাবে কখন আসবে না, কেউ জিজ্ঞেস করবে না। অ্যাডোবের প্রোডাক্ট সেটা আমরা জানি, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইনডিজাইন, প্রিমিয়ার প্রো, এরকম ওদের অনেক প্রোডাক্ট আছে। তো তার মধ্যে আমরা এই দুইটা নিয়ে কাজ করব। তো আমরা মূল বিষয়টা কি কি জানলাম তাহলে? ফটোশপ হলো কি রাস্টার গ্রাফিক্স বেসড সফটওয়্যার, যেটা ইলাস্ট্রেটর হলো ভেক্টর বেসড সফটওয়্যার। দুইটাই অ্যাডোবের প্রোডাক্ট। এখন এই দুইটার মধ্যে আবার একটু ভেরিয়েশন আছে, যেটা আমরা একটু হালকা একটু দেখে নিতে পারি। আমরা দুইটাই কিন্তু ইন ডেপথে শিখব। এটা হলো বেসিক আলোচনা। যেমন ফটোশপ হলো বেস্ট ফর অ্যান্ড এডিট রাস্টার ইমেজেস। ওই যে যেটা আমরা বললাম যে রাস্টার ইমেজ, যেটা আমার ইন ফিউচারে বড় করার প্রয়োজন হবে না। হ্যাঁ, বড় সাইজ করতে গেলে যে আমার যেই কোয়ালিটি ইস্যুটা, সেটা এই ধরনের কোনো কিছু ফেস করতে হবে না, সেটার জন্য বেস্ট। বিশেষ করে ফটোশপের মধ্যে কিন্তু ফটো কথাটা আছে, ইমেজ কথাটা আছে। ইমেজের মানে কিন্তু ফটো, ছবি। তো ফটোশপ হলো ফটো রিলেটেড যে কাজগুলো, অ্যাডজাস্টমেন্টগুলো, এডিটিংগুলো, সেগুলো ফটোশপে সুন্দর করা যায়, বেস্ট ওটার জন্য। যেটা
ইলাস্ট্রেটরে পসিবল না। ফটো রিটাচিং ইলাস্ট্রেটরে সম্ভব না। হ্যাঁ, আর অ্যাডোব ইলাস্ট্রেটর কি বেস্ট ফর ক্রিয়েট অ্যান্ড এডিট ভেক্টর ইমেজেস। এখন এরকম একটা মনে করো একটা সিনারি 300 বাই 200 পিক্সেলে করলাম বা 1000 বাই 600 পিক্সেলে করলাম। আমার এটা ভবিষ্যতে মনে হলো কি এখন এটা মনে করো এরকম যে আমি শুধুমাত্র এখন ইউজ করতেছি, এটা হলো আমার কি বলে এটাকে স্ক্রিন পেপার, আমার ওয়ালপেপার হিসাবে। এখন এই জিনিসটা আমি চাইতেছি আমার ওয়ালে বড় করে প্রিন্ট আউট করতে, প্রিন্ট করে বসাইতে। তখন কিন্তু আমার ওই ছোট ডিজাইনটা যদি ফটোশপে হয়, আমার এই বিলবোর্ড বা ওয়ালের জন্য পারফেক্ট হবে না। কিন্তু যদি এটা ভেক্টর হয়, আমি আমার ইচ্ছে মতো সাইজে যত খুশি, কখনোই কোয়ালিটি লস করবে না। এলো ফটোশপ ইলাস্ট্রেটের মতো পার্থক্যটা। ফটোশপ ইউজড ফর এডিটিং ফটোস, মকআপস। মকআপ মানে কি, আমরা যখন কোনো একটা ডিজাইন করি সেটাকে প্র্যাকটিক্যাল একটা লুক দেওয়ার জন্য, প্র্যাকটিক্যাল একটা উপস্থাপন, যেমন লোগোটা একটা মোবাইলের স্ক্রিনে কেমন দেখাবে, একটা ওয়ালের সাথে যদি 3D ভাবে ইউজ করা হয় তখন কেমন দেখাবে, অথবা একটা নিউন লাইটের হিসাবে যদি এটাকে ইউজ করা হয় তখন কেমন দেখাবে, এই জন্য মকআপ ইউজ করা হয়। আর হলো ইমেজ বেসড ডিজাইন, যেগুলোর সাথে ইমেজ রিলেটেড, যেমন মনে করো ওয়েব ব্যানার। এখন আমি ফেসবুক বা ডিজিটাল মিডিয়ার জন্য ব্যানার তৈরি করব, এই জাতীয় ডিজাইনগুলো আমরা, যেগুলোর সাথে সম্পর্ক আছে, এমনকি ইমেজ এডিটিং এর সম্পর্ক আছে, সেগুলোর জন্য ফটোশপ বেস্ট। আর ইলাস্ট্রেটর হলো ইউজড ফর ইলাস্ট্রেশনস, লোগো ডিজাইন, ভেক্টর গ্রাফিক্স, সেটা যে কোনো কিছু হতে পারে। এরপর হচ্ছে ইউ ক্যান নট ওয়ার্ক আউটসাইড দ্য ওয়ার্ক স্পেস অর ক্যানভাস। এটা হলো ফটোশপে। এখন ফটোশপের কোনটা দেখো, এটা হলো আমি যখন কোনো একটা, এই যে যেমন ফার্স্টের যদি বলি 600 বাই 600 আমরা একটা সাইজ নিয়েছিলাম, এর বাইরে গিয়ে যদি আমি কোথাও কিছু ইউজ করতে চাই, যেমন ধরো, এটা কি দেখা যাইতেছে? বাট এটা আমি যদি এখান থেকে কালারটা চেঞ্জ করি, এই কালারটাই দিই, দেখো এটা কিন্তু আমি ব্লু কালার একটা শেপ দেখা যাচ্ছে না। আমি এটা দেখার জন্য কি করতে পারি, এই ক্যানভাসের মধ্যে যখন আনতেছি, দেখো এখন কিন্তু বাইরে, মধ্যে যতটুকু আনতেছি ততটুকু দেখা যায়, পুরোটা আনতেছি পুরোটা দেখা যায়। আমি যেই সাইজের ক্যানভাসটা নিয়েছি বাইরে দেখা যাচ্ছে না। এখন আমি ইলাস্ট্রেটর সেম একটা কাজ করি, এটা ইলাস্ট্রেটর, আমি সেম একটা গ্রাফিক্স, এটা শেপ আনি। এখন দেখো ডিফারেন্সটা কোথায়, এখানেও কিন্তু আমি 600 পিক্সেল বাই 600 পিক্সেল আর্টবোর্ড নিয়েছি বা ক্যানভাস নিয়েছি। ইলাস্ট্রেটরে যেটাকে আর্টবোর্ড বলি, ফটোশপে সেটাকে ক্যানভাস। দেখো এটা আমি ভিতরে নিলেও দেখাবে, বাইরে নিলেও দেখাইতেছে। এই কথাটা হলো এই যে এটা, যে ইউ ক্যান নট ওয়ার্ক আউটসাইড দ্য ওয়ার্ক স্পেস অর ক্যানভাস। আমরা এই ক্যানভাসের বাইরে কিছু নিয়ে গেলে সেটাকে কাজ করার সুযোগ থাকে না, দেখাই যাবে না। কিন্তু এটার ক্ষেত্রে আমার মনে করো ক্যানভাস হলো এইটা, আর্টবোর্ড এইটা, এটার বাইরে বিশাল স্পেস। দেখো আমি যদি চাই যে এই কর্নারে নিয়ে কাজ করব, আমার ক্যানভাস রয়েছে এখানে, আমি কাজ করতেছি এইখানে নিয়ে, এটা ইলাস্ট্রেটরে পসিবল। যেটা এই কথাটা, যে ওয়ার্ক স্পেস বা ক্যানভাসের বাইরে কিছু কাজ, কোনো কাজ করা যাবে না। আর ইউ ক্যান ওয়ার্ক আউটসাইড দ্য ওয়ার্ক স্পেস অর ক্যানভাস। এখানে লেয়ারের একটা বিষয় আছে, লেয়ারটা আমরা শিখবো, ডিটেলসে জানবো। কন্টেইন সিঙ্গেল অবজেক্ট, আমরা যখনই দেখো লেয়ার বলতেছি এই যেগুলাকে, আমি ফার্স্টে কি করছিলাম, একটা শেপ নিছিলাম, আমার ওই যে যখন মনে হলো যে একটা পতাকা আঁকবো, একটা শেপ নিছি, এর উপরে যখনই একটা রেড সার্কেল নিছি তখন এটা আরেকটা একটা লেয়ার তৈরি হয়ে গেছে। তার উপরে পরে যখন আরেকটা নিছি, এটা আরেকটা লেয়ার। ফটোশপের ক্ষেত্রে একটা লেয়ার, একটা লেয়ারে একটা অবজেক্ট থাকে। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে মাল্টিপল অবজেক্ট থাকে, সেটা আমরা দেখব সামনে। আর আরেকটা হলো সিঙ্গেল আর্টবোর্ড ইনসাইড এ প্রজেক্ট, আর এখানে মাল্টিপল আর্টবোর্ড ইনসাইড এ প্রজেক্ট। কেমন এটা, আমরা আবার ব্যাকে গেলাম, যেমন দেখো এটা আমি একটা ক্যানভাস নিছি, এখন আমার যদি মনে হয় যে এরকম আরেকটা ক্যানভাস লাগবে, এই যে এখানে আর্টবোর্ড একটা টুল আছে, আমি এখানে গিয়ে আরেকটা আর্টবোর্ড নিতে পারি। আমার এটা আমি মনে করলাম যে তার থেকে উইথটা ছোট নিব, আবার মনে হয় যদি কই যে আরেকটা নিব, এটা ওর থেকে বড় নিব। প্রত্যেকটা এক একটা আর্টবোর্ড ক্যানভাস, আমি চাইলে এখানে ডিজাইন করতে পারবো, আবার যদি চাই যে এটাকে এখানে নিয়ে যাব, এটা আমি নিয়ে কি করলাম, এটাকে মনে করো এটার সাথে ডিজাইনটা করলাম। আবার যদি মনে হয় যে এখানে আরেকটা করবো,
এই ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এটা সম্ভব। ইলাস্ট্রেটরের আর্টবোর্ডটা বিশাল, এই যে আমি বললাম যেটা। আর কিন্তু ফটোশপের কি, এটার মাঝে আর আর্টবোর্ড নেওয়ার সুযোগ নেই। আমি যদি আর্টবোর্ড নিতে হয় আরেকটা নিউ নিতে হবে। হ্যাঁ, নিউ আরেকটা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা। এখানে যেমন একটার মধ্যে চাইলে আমি কি এই পুরো, এই যে যে এটা, এই পুরোটা কভার করতে পারি। এখানে আমি যত খুশি তত আর্টবোর্ড নিতে পারি, ক্যানভাস নিতে পারি। ফটোশপের ক্ষেত্রে সেটা সম্ভব না। এই জিনিসটা হলো এটা, যে মাল্টিপল আর্টবোর্ডস ইনসাইড এ প্রজেক্ট। একটা প্রজেক্টের আন্ডারে আমি অনেকগুলো মাল্টিপল নিতে পারি। যেমন আমি যদি একটা বিজনেস কার্ড ডিজাইন করতে যাই, যেটার সাইজ হবে কি 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, উইথ হবে 3.5, হাইট হবে 2। হ্যাঁ, আমরা বিলিট 1 to 5 নেই। এখন এটার জন্য আমার দুইটা আর্টবোর্ড লাগবে। যেমন দেখো, যেমন একটা বিজনেস কার্ডে কি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট থাকে, বা ফ্লায়ারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট থাকে। তখন আমরা কি চাইলে এই দুইটা আর্টবোর্ড নিয়ে আমি এখানে বিজনেস কার্ড, যে ভিজিটিং কার্ড আমরা, হ্যাঁ, এটা এক পার্ট, আবার এখানে আরেক পার্ট, এই দুইটা আমি একসাথে ডিজাইন করতে পারবো। কিন্তু আমি যদি ফটোশপে করতে চাই, আমি এখানে যদি 3.5 বাই 2 ইঞ্চি নেই, সেটা পসিবল হবে না কখনো। 3.5, উইথ হবে 2। হ্যাঁ, এখানে একটা ক্যানভাসে আসবে, আরেকটার জন্য আমার আরেকটা নিতে হবে, দুইটা একসাথে কাজ করবে না। এটা হলো মোটামুটি ফটোশপ ইলাস্ট্রেটর পার্থক্য। এছাড়াও আরও কিছু পার্থক্য থাকে, যেমন এখানে এই যেমন রেজুলেশন, রেজুলেশন হোয়েন জুমিং ইন অ্যান্ড আউট, ফটোশপে সেম কোয়ালিটি থাকবে না। এটা হলো ইলাস্ট্রেটরের জন্য, ইলাস্ট্রেটরে সেম কোয়ালিটি থাকবে। ফটোশপে কোয়ালিটি লস্ট হোয়েন জুমড ইন, যেটা আমরা প্র্যাকটিক্যাল দেখে আসলাম। স্মুথ এজেস, কিনারাগুলো স্মুথ থাকবে, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে ইয়েস, ফটোশপে নো। হ্যাঁ, এই ব্যাপারগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো, জানবো। তো আমরা মূলত এই দুইটা সফটওয়্যার শিখবো। আর আরেকটা হলো, এই দুইটা তো এই আদ্যপান্ত সব কিছু দেখবো, এইগুলা সব, ওগুলা স্লাইড। আর আরেকটা হলো আমরা এগুলা শেষে যা জানবো, দেখি, এগুলা ধাপে ধাপে আসবে সব কিছুই। আমরা অন্তত আমাদের যখন এইগুলো কমপ্লিট হয়ে যাবে, দেন আমরা লোগো ডিজাইনার হিসাবে কাজ করতে পারবো, বা লোগো ডিজাইনটা জানবো, করতে পারবো। ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, একটা কোম্পানির ব্র্যান্ডিং আইডেন্টিটির জন্য যত কিছুর প্রয়োজন হয় সেটা, ইমেজ রিটাচিং বা এডিটিং, সেটা জানবো পারবো। ব্যানার পোস্টার, সেটা জানবো পারবো। ফ্লায়ার বা বুরশিয়ার, ডেস্ক ওয়াল ক্যালেন্ডার, রোল আপ ব্যানার ডিজাইন, টি শার্ট ডিজাইন, এই বিষয়গুলো আমরা ওই দুইটা সফটওয়্যারের মাধ্যমে প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি দেখব।